রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত রাত 10টার সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আর তাদের আরেক কর্মী তারেককে পুনরায় 7 দিনের রিমান্ড দিয়েছেন। বৃহস্পতিবার কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। এ বিষয়ে শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। এর আগে বুধবার সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে দেশ ত্যাগের সময় শাহেদকে আটক করে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। শাহেদ করিমকে আদালতে নেওয়ার আগেই সকাল থেকে ঢাকা মহানগর আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11টার দিকে ডিবি হেফাজতে থাকা আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও হাসপাতালটির আরেক কর্মী তরিকুলকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদেরকে তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। করোনার নমুনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার বাদী। আধা ঘন্টার শুনানি শেষে শাহেদ ও পারভেজকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তরিকুলকে দেওয়া হয় 7 দিনের রিমান্ড। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতির বিস্তর অভিযোগ থাকায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই তাদের রিমান্ড চাওয়া হয়। বলেন, তার বিরুদ্ধে সারা দেশে অন্তত 150 মামলা রয়েছে। ভুয়া রিপোর্ট সে দিয়েছে, মানুষের জীবন খেলেছে। আমরা আদালতকে স্যাটিসফাই করতে পেরেছি যে এর রিমান্ড অত্যন্ত যৌক্তিক, কারণ এখানে এই ঘটনার সাথে আরও কারাগারে জড়িত আছে সেটা আমাদের বের করতে হবে। তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে শাহেদ সহ এই 3 আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের প্রতারক বলাতেও আপত্তি জানান তারা। রিমান্ডের কোনো যুক্তি নেই। এই বিষয়ের উপরে কোনো প্রকার সুনির্দিষ্ট প্রমাণ নাই আমার বিরুদ্ধে। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগী চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি। এবং করোনার রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গত বুধবার ভোরে শাহেদকে গ্রেপ্তার দেখায় র্যাব। এরপর তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম ছিলেন টিভির টকশোর নিয়মিত আলোচক। টিভি টকশোতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়াতেন, দেশ ও জাতিকে সবক দিতেন নানান বিষয়। কিন্তু করোনার চিকিৎসার নামে করেছেন প্রতারণা, টেস্টের নামে দিয়েছেন ভুয়া সনদ। যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি তা হলো এই অভিযুক্ত প্রতারক কিভাবে টকশোতে নিজের অবস্থান শক্ত করলেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। আজকে যে অভিযান চলছে এটা হয়তো ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বুধবার সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। করোনার চিকিৎসার নামে প্রতারণার ধরা খাওয়ার আগে তিনি ছিলেন দেশবাসীর কাছে ত্রাতা। রিজেন্ট হাসপাতালের একটি ধর্ম হচ্ছে সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করে যাব। শাহেদ টকশোতে অংশ নিয়ে এভাবেই পর্দা কাঁপাতেন। মামলাটা কি করছে? রাজনীতির দেশ, জাতির দুর্নীতি, অর্থনীতি, এমন কোনো বিষয় নেই যা শাহেদের অজানা ছিল। এখানে কিন্তু একদম একটা জিরো টলারেন্স নীতি নিয়ে আছে। দুদক কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। পুলিশের কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। কোন রাষ্ট্র কি সন্ত্রাসকে মদত দেয়? কোন রাষ্ট্র মদত দেয় না। একটি দেশের রাজনীতির অস্থিতিশীলতার কারণে সাধারণ মানুষ কেন ভুগবে? বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমাদের রাজনীতির মধ্যে ভর্তি। গণতন্ত্রের উপস্থিতি আছে, সেটি গণতন্ত্র কি পর্যায়ে আছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। দেখেন, আজকে দুর্নীতি হচ্ছে না যে তা না। আপনি 37 লাখ টাকার পর্দার কথা বলছেন, আপনি এর কথা বলছেন, এগুলোকে কিন্তু আবার অ্যাড্রেস করা হচ্ছে। বৃহস্পতিবার শাহেদকে আদালতে তোলা হলে মহানগর হাকিম 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
টকশো আর সেলফি প্রতারণায় নাম ভাঙিয়ে হাসপাতাল ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন মোহাম্মদ শাহেদ। এছাড়া করোনার ভুয়া টেস্ট রেজাল্ট জালিয়াতি করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শাহেদ। সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। মূলত যারা পৃষ্ঠপোষক, যারা তার সহযোগী, তারা তার সহকর্মী আছেন বলে আমরা বিভিন্ন পর্যায়ে জানতে পেরেছি। সকলকে তদন্তকারী কর্মকর্তা আইনের আওতায় আনতে পারবে বলে আমাদের বিশ্বাস। এখন যেহেতু উনি আইনগত প্রক্রিয়ার মধ্যে আছেন এবং আমরা নিশ্চিত তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন এই বিষয়ে তাকে বিশদ জিজ্ঞাসাবাদ করে তার কাছে যে গানম্যানদের অস্ত্রের ব্যাপারে বিস্তারিত তথ্য। ভুয়া করোনা রিপোর্টের নমুনা ফেলে দেয়া হতো ড্রেনে। অভিযুক্ত জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে মুখোমুখি করায় বেরিয়ে এসেছে এই তথ্য। 3 দিনের রিমান্ডে থাকা সাবরিনার জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে আজ। অধিক তথ্য পেতে নতুন রিমান্ডের আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। করোনার ভুয়া রিপোর্টের দায়ে অভিযুক্ত ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর রিমান্ডের তৃতীয় দিনে এসেছে বিভিন্ন তথ্য। মহানগর গোয়েন্দার রিমান্ডে সাবরিনার মুখোমুখি করা হয় করোনার ভুয়া রিপোর্ট ব্যবসায়ী সাবরিনার স্বামী অভিযুক্ত আরিফকে। জেকেজি চেয়ারম্যান আলোচিত সাবরিনা আরিফ গংকে রিমান্ডে এনে বেরিয়েছে তাদের অপকর্মের নানা তথ্য। জানিয়েছেন নমুনা সংগ্রহ করে তা ফেলে দেয়া হতো ড্রেনে। ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। অনলাইনে যে সার্টিফিকেট এবং ঔষধের মেডিসিন টেলিমেডিসিন করতো সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের যে টাকা পয়সা তারা নিয়েছে সে টাকা পয়সা কি করেছে, এটা বিগ ভলিউম অফ মানি, সেই টাকার ট্রানজ্যাকশন কোথায় হয়েছে সেই বিষয়গুলি তদন্ত করার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলোতেও আমরা তদন্ত শুরু করেছি। রিমান্ডে থাকা দুই প্রতারক সাবরিনা ও আরিফকে মুখোমুখি করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন একে অপরের উপর। জেকেজির নানা প্রতারণা আর আত্মসাৎ করা কোটি টাকার তথ্য জানতে সাবরিনাকে আবারও আনা হবে রিমান্ডে। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। শাহেদ সাবরিনার উত্থান সরকারের নীতির কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি আরও বলেন, মানুষ মরলেও সরকার শুধু নিজেকে ঠিক রাখার নীতি গ্রহণ করেছে। আমি তো ঠিক আছি, জনগণ জুলাই যাক, আমি তো ঠিক আছি, এইটা বলেই আজকে শাহেদদের উত্থান হয়েছে, আজকে আতিকদের উত্থান হয়েছে, সাবরিনাদের উত্থান হয়েছে। এই শাহেদরা কোথায় ছিল? এরা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে। করোনার ভুয়া সনদ নিয়ে সরকারি চাকুরিজীবীরা যদি প্রণোদনা নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে অসৎ উদ্দেশ্যে, সেটি তদন্তে যদি বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। জিজ্ঞাসাবাদে শাহেদের দেয়া তথ্য জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার গণসংহতি আন্দোলন আয়োজিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, সরকারি দলের মদদে শাহেদ প্রতারণার বিস্তার ঘটিয়েছে। রিজন হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনেকে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিচালককে অপসারণের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। কেবল শাহেদকে গ্রেফতার করলে আর সাবরিনাকে গ্রেফতার করলে এই প্রতারণার মামলা এখানে শেষ হয় না। ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল প্রত্যেককে অপসারণ করতে হবে। এই স্বাস্থ্যমন্ত্রীকে চলে যেতে বলেন। শাহেদদের জিজ্ঞাসাবাদ ঠিক মতো করে তার থেকে যথাযথ তথ্য আদায় করা হোক এবং সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক। করোনায় দেশে গত 24 ঘন্টায় আর 39 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2496 জনে। একদিনে 12,889 নমুনা পরীক্ষায়
নতুন শনাক্ত হয়েছে 2733 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,96,323 জনে। আর 1,940 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,06,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। যারা অসংক্রামক ব্যাধি আছে, যেমন উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার এবং ফুসফুসের অসুখ, তারা বেশি ঝুঁকিতে পড়েন যদি করোনা সংক্রামিত হন। কাজেই তারা বেশি সচেতন থাকবেন যেন আপনার প্রতিরোধ ব্যবস্থাটা ভালো থাকে আর আপনি সংক্রমিত না হন। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আমিষযুক্ত খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। বিশ্বে 24 ঘন্টায় আবারও বেড়েছে করোনায় মৃত্যু আর সংক্রমণ। একদিনে 2,34,000 আক্রান্ত এবং 5,000-এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 5,87,000 ছাড়িয়েছে। সংক্রমিত 1,37,00,000-এর বেশি। নতুন করে সংক্রমণ বাড়ায় জাপানের টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফ্লোরিডা অঙ্গরাজ্যে 24 ঘন্টায় 10 সহস্রাধিক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গেল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। এশিয়ার মধ্যে ভারতে দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় রেকর্ড 32,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মানবদেহে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন নিরাপদ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর নিজেদের তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে গেছে ভারত। 2-1 দিনের মধ্যে অক্সফোর্ডে ভ্যাকসিন নিয়ে সুসংবাদ আসতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। একই দিন ভ্যাকসিন নিয়ে বড় খবর আসছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাজিয়া ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। মহামারীর এই কয়েক মাসে বিশ্ববাসী বেশ ভালোভাবেই বুঝেছে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত ভাইরাস থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই নিজেদের তৈরি দ্বিতীয় করোনার ভ্যাকসিন জাইকোভ-ডির হিউম্যান ট্রায়াল শুরুর কথা জানিয়েছে ভারত। বুধবার দেশটির আহমেদাবাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি জাইডাস ক্যাডিলার তৈরি এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়। 2 দফায় মোট 1,000 স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনটির টেস্ট ট্রায়াল হবে। এর আগে গেল 13 জুলাই ভারতের তৈরি প্রথম করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়। এই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিন নিয়ে বড় খবর শিরোনামে টুইট করেছেন। খুব শীঘ্রই অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে ইতিবাচক ফল আসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কর্মকর্তারা। এদিকে করোনা চিকিৎসায় এবার রেমডেসিভির ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে ইরান। এছাড়া রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিন মানবদেহে নিরাপদ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাজিয়া ইসলাম, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় দেশের উন্নয়ন ব্যাহত হলেও শিগগির জনগণ এর অভিশাপ থেকে মুক্তি পাবে। গণভবন থেকে মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 1 কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যতটুকু খালি জায়গা আছে সেখানে বৃক্ষরোপণের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, বৃক্ষরোপণ মানুষের মন যেমন ভালো রাখে তেমনি এর মাধ্যমে আর্থিক সচ্ছলতাও আসে। তাই প্রত্যেকের উচিত কম বেশি গাছ লাগানো। করোনা ভাইরাস আমাদের সকল অগ্রযাত্রা স্বাভাবিকভাবে থামিয়ে দিয়েছে, তবে আমি আশা করি যে জনগণের আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পারেন একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ। আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পারেন একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের। ঈদুল আজহায় গণপরিবহন সচল থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় মন্ত্রী আরও জানান, ভারী যানবাহন বন্ধ থাকবে ঈদের আগের এবং পরের 3 দিন। অন্যদিকে গার্মেন্টস সহ সকল শিল্প প্রতিষ্ঠানে সরকারি নিয়মে ঈদ ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। আরও জানাচ্ছেন তানজির মেহেদি।
শত ঝক্কি সয়েও বাড়ি ফেরার এই উচ্ছ্বাস মলিন হয়েছে করোনার থাবায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছিলেন সংক্রমণ ঠেকাতে কিছু জেলায় গণপরিবহন বন্ধ রাখা উচিত। তবে সরকারের মন্ত্রী জানালেন ঈদে খোলা থাকছে গণপরিবহন, এক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদ যাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় তৈরি পোশাক শিল্পের বেতন, বোনাস ও ছুটি সহ শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভায় বসেন সংশ্লিষ্টরা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। জুন পর্যন্ত বেতন অনেকাংশে পরিশোধ হয়েছে বলেও জানান মন্ত্রী। আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন, এবং বেতনটা কবে দিবেন, কিভাবে দিবেন, এটা শ্রম সচিবের সঙ্গে, শ্রমমন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে তারা নেক্সট ডিসিশন নেবেন। এদিকে ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীদের কর্মস্থল ছেড়ে না যাওয়ারও নির্দেশ দিয়েছে সরকার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবার জুন মাসে বিল লেট ফি বা বিলম্ব মাসুল ছাড়া আগামী 31 জুলাই পর্যন্ত পরিশোধ করতে পারবেন বিদ্যুৎ গ্রাহকরা। মাসুল ছাড়া বিদ্যুৎ বিল দিতে বিইআরসি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্চ ও এপ্রিল মাসের বিলম্ব মাসুল মওকুফ করা হয়, তা বাড়িয়ে 30 জুন করা হয়। এবার জুন মাসের বিলের ক্ষেত্রেও এই ছাড় দেওয়া হবে। সেই হিসেবে গ্রাহক 31 জুলাই পর্যন্ত জরিমানা ছাড়া বিল দিতে পারবেন। এর আগে গেল 8 জুলাই এই বিলম্ব মাসুল মওকুফের জন্য কমিশনের কাছে চিঠি দেয় বিদ্যুৎ বিভাগ। পদ্মা যমুনার পানি বেড়ে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মুন্সিগঞ্জে নতুন করে 2টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই ঘটনা ঘটেছে ফরিদপুর ও রাজবাড়ীতেও। তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমায় রৌমারীতে নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। এদিকে রংপুরে পানি কমলেও দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। দুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। সবকিছু সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার। পদ্মার উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে এই উপজেলার 2টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী কয়েক হাজার মানুষ। জামালপুরের অন্তত 50টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বুধবার পর্যন্ত প্লাবিত ইউনিয়নের সংখ্যা ছিল 40। রেললাইন ডুবে বন্ধ রয়েছে দেওয়ানগঞ্জ ইসলামপুর ট্রেন চলাচল। বেশিক বন্ধ, স্টেশনে কোনো দোকানপাট চলে না। চেয়ারম্যান মেম্বারের আঙ্গারও কোনো খাওয়া পানি কিছু জানি। যমুনার পানিতে গাইবান্ধার 4 উপজেলার 2 লাখ মানুষ দুর্ভোগে। ধসের সংখ্যা দেখা দিয়েছে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। জল হওয়ার মধ্যে আমরা যে উপজেলার মধ্যে পুরানো উপজেলার মধ্যে এখানে আমরা এসে আশ্রয় নিয়েছি। থাকার মতন কোনো মতন ইয়ে নেই, না ভাইয়া স্কুল আমরা বাঁধগুলা রক্ষার জন্য আমাদের পুলিশ রেখেছি, আমরা আনসার আছে, আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে এবং স্থানীয় যারা তারা রয়েছে। পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বেড়ে ফরিদপুরে বেশ কয়েকটি ইউনিয়ন নতুন করে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 12টি গ্রাম প্লাবিত হয় বুধবার রাতে। তবে বৃহস্পতিবার নদের উচ্চতা কিছুটা কমায় নতুন এলাকা প্লাবিত হয়নি। তিস্তা বিধৌত রংপুর ও লালমনিরহাটে পানি কমে গেলেও ভাঙনের সংখ্যায় হাজারো মানুষ। সুনামগঞ্জে নদীর পানি কমে গেছে, তবে প্লাবিত এলাকার জলাবদ্ধতা কাটেনি। শহরের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে 5টি উপজেলার মানুষ। তবে দেশের বন্যা পরিস্থিতি সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে খাদ্য মজুদ আছে এবং যে অর্থ মজুদ আছে, এটা আমরা আশা করি যে কোনো সংকট সৃষ্টি করবে না। দেশে খাদ্য সংকট তৈরির সুযোগ নেই, পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর মজুদ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি হাতে নেয়। কার্যক্রমকে বেগবান করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরও যুক্ত করা হচ্ছে। এ পর্যন্ত 8টি ক্যাম্পের মাধ্যমে 1110 জন গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। বৃহস্পতিবার কামরাঙ্গীর চরের 9ম ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ছাড়াও বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের হত্যাকারীকে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে আটক করা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছে তারা। তরুণ এই উদ্যোক্তা নৃশংসভাবে খুন হওয়ায় শোকের ছায়া পড়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মাত্র 33 বছর বয়সী ফাহিম চট্টগ্রামের সন্দ্বীপের হরিশপুরের সন্তান আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের ছেলে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে তিনি নিউ ইয়র্ক সিটির পাশে মা বাবার সাথেই ছিলেন। কয়েকদিন আগে ওঠেন নিজের কেনা অ্যাপার্টমেন্টে। $22.5 লাখ ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে সাফোক স্ট্রিটের ইস্ট হিউস্টন স্ট্রিটের ওপর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেন ফাহিম। মঙ্গলবার বিকেল 3:30টায় ম্যানহাটনের নিজ বাসা থেকেই তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। হাস্যোজ্জ্বল বন্ধুবৎসল ফাহিমের মৃত্যু সংবাদে প্রবাসী মহল স্তম্ভিত। প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের মতে এই অল্প বয়সেই প্রায় $50 কোটি সম্পদের মালিক। 15 জুলাই যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে নিজ অভিজাত ভবনে নৃশংসভাবে খুন হন তরুণ উদ্যোক্তা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া মাস্ক পরিহিত একজন সন্দেহভাজন ব্যক্তি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জেরে ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বিষয় নিয়ে মামলার তদন্ত শুরু হয়েছে। বলা হচ্ছে ফাহিম সালেহকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। তবে হত্যাকারী সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। এর আগে পুলিশ জানায় নিহতর দেহ বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্ন করা হয়েছিল এবং ফাহিমের দেহের কিছু অংশ প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। নিজের সৃষ্টিশীলতা দিয়ে অল্প বয়সে সারা বিশ্বের নজরে এসেছিলেন ফাহিম। তার এমন মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় প্রবাসীরা। মাসুদ রানা, নিউজ 24। শেষ করব এখনকার সংবাদ।